আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে ফারজানা মনি। সিজন ৩ পর্ব ২১ থেকে ২৫। বন্যা এবার কিঞ্চিৎ রাগী কণ্ঠে বলল, আপনার মেয়ে কি আমার কথা শোনে? কি নিয়ে গাল ফুলিয়েছে কে জানে। বাড়ি ফেরার পর থেকে এখন পর্যন্ত নিচে নামেনি। একটু আগে দেখলাম আহিয়া ডাকছে, তাও কোনো সাড়া দেয়নি। ভেবেছি হাতের কাজ শেষ করে গিয়ে ডেকে আনবো। তানভীর এবার বন্যাকে থামিয়ে দিয়ে বলল, থাক, আর যেতে হবে না। আমার মেয়েকে আমিই ডেকে আনবো। বলেই তানভীর উঠে চলে গেল মেয়ের রুমের দিকে। আহিয়ান মুখে খাবার দিতে দিতে এক পলক তাকালো তৃতীয় তলার দিকে। তারপর আবার খাওয়ায় মনোযোগ দিল। বন্যা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। মেঘের দিকে তাকিয়ে বলল, দেখেছিস ননদিনী, মেয়ে যাই করুক তোর ভিলেন ভাই মেয়েকে কিছু বলবে না। যত দোষ সব আমার। মেঘ তরকারি বাটিটা হাত থেকে রেখে বন্যার কাঁধে এক হাত রেখে বলল, এভাবে বলিস না বেবি। তুই তো জানিস ভাইয়া মেয়েকে কত ভালোবাসে। বন্যা আর কিছুই বলল না, চুপচাপ চলে গেল কিচেনের দিকে। আবির মৃদু হেসে আরিফের দিকে তাকিয়ে বলল, বুঝলি আরিফ, মাঝে মাঝে তানবীরের জন্য আমার খুব মায়া হয়। বেচারা একসময় নিজের বোনকে ধমকে জোর করে খেতে আনতো, এখন আবার নিজের মেয়েকে একইভাবে খেতে আনতে হয়। হঠাৎ আহিয়া হাসতে হাসতে বলে উঠল, একসময় দেখা যাবে নাতি নাতনিকেও এভাবে খেতে আনছে মামা। ওর কথা শুনে আহিয়ানের গলায় খাবার আটকে গেল। খুক খুক করে কেসে উঠল। আবির পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, তিতার ছেলে মেয়ের জন্য নিশ্চয়ই ও শ্বশুর শাশুড়ি থাকবে, ওনারাই সব ম্যানেজ করে নেবে। মাঝে মাঝে এ বাড়িতে আসলে সেটা অন্য ব্যাপার। ইতিমধ্যেই খাবার টেবিলে এসে যোগ হয়েছে মোজাম্মেল খান ও ইকবাল খান। আলী আহমেদ খানের শরীরটা আজকে ভালো নেই, তাই তার খাবারটা মালিহা খান রুমেই নিয়ে গেছেন। প্রায় ৫ মিনিটের মাথায় তানভীর মেয়েকে নিয়ে নিচে নেমে এলো। সিধা চুপচাপ চেয়ার টেনে বসল। চেয়ারের ঘর্ষণের শব্দে আহিয়ান তাকালো সেদিকে। দুজনের চোখাচোখি হতেই সিধা চোখ নামিয়ে নিল। আহিয়ান লক্ষ্য করল মেয়েটার নাকের ডগা লাল হয়ে আছে, চোখের পাতা হালকা ফোলা। চারপাশের পরিবেশ মাথায় আসতেই আহিয়ান আবারও খাওয়ায় মনোযোগ দিল। মেয়ে পৃথার প্লেটে খাবার দিতে দিতে বলল, কি হয়েছে মা তোর? কিছু হয়নি ফুপি। ঠিক তখনই পাশ থেকে মোজাম্মেল খান বলল, ফিদা রানীকে বাড়ি ফেরার পর থেকে দেখা যায়নি কেন? সে কি এই ৭ দিনে এই বুড়োকে ভুলে গেছে? ফিদা মৃদু হেসে বলল, না দাদুভাই, আসলে এত রাস্তা জার্নি করে এসেছি তো তাই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ওর কথা শুনে আদি উদ্বিগ্ন কণ্ঠে বলল, এখন ঠিক আছিস? ফিদা ছোট্ট করে জবাব দিল, জি। এদিকে বারবার আহিয়ার ফোনে আননোন নাম্বার থেকে টেক্সট আসছে। বড়দের সামনে থাকায় ফোনের উপর সে কিছুটা বিরক্ত হলো। অতঃপর ফোন সাইলেন্ট করে রাখলো। ধীরে ধীরে সকলে খাওয়া প্রায় শেষ হয়ে এলো। একে একে উঠে চলে যেতে লাগলো সকলে। আহিয়ানও খাওয়া শেষে হাত ধুতে গেল বেসিনে। ফিরে এসে দেখলো সবাই চলে গেছে। সিধা একা বসে বসে খাবারে আঙুল ঘুরাচ্ছে। সরু চোখে কিছুক্ষণ তাকালো। ও তাকানো দেখে চিদা ভাবলো হয়তো আহিয়ান ভাই কিছু বলবে, কিন্তু না, সে কিছুই বলল না। চুপচাপ টেবিলের উপর থেকে নিজের ফোনটা নিয়ে হাঁটলো নিজের রুমের দিকে। চিদা এই ঘটনায় স্তব্ধ, নির্বাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল আহিয়ানের যাওয়ার পানে। তারপর বিরক্তিতে খাবার সহ প্লেটের ভেতরে হাত ধুয়ে হন হন করে উপরে চলে গেল। রুমে ঢোকার সময় এক নজর তাকালো আহিয়ানের রুমের দিকে। রুমের দরজা ভেতর থেকে লক করা। তারপর চলে গেল নিজের রুমে। এদিকে আহিয়া বিছানার উপর হয়ে শুয়ে সবগুলো মেসেজ সিন করলো। মেসেজ দেখে যা বুঝলো এই আননোন নাম্বারটা রিহানের। আহিয়া মুচকি হেসে রিপ্লাই দিল, হ্যালো। কি খবর তোমার? এতক্ষণ কোথায় ছিলে? মেসেজে রিপ্লাই দিচ্ছ না যে? রিল্যাক্স রিহান, নিচে ছিলাম সবার সাথে তাই রিপ্লাই দিতে পারিনি। উফ, বাঁচালে। আরেকটু হলেই তো অক্কা পেতাম। আমি তো ভেবেছি বাড়িতে ফিরে আমাকে ভুলে গেছো। আহিয়া একটা হাসির ইমোজি দিল। তারপর বলল, এত প্যানিক করার কিছুই নেই। আমি আপনার গার্লফ্রেন্ড না রিহান। একদিন কথা না হলে মরে যাবেন না। গার্লফ্রেন্ডের সাথে কথা না হলে মানুষ মরে যায় বুঝি? না, কিন্তু মরে যাওয়ার ভান ধরে। তাহলে মনে করো এই মুহূর্তে আমিও তাই করছি। কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড হই? অফকোর্স, হোয়াই নট? আহিয়া একটু চমকে উঠে বলল, রিহান,
এবার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। রিহান কয়েকটা হাসির ইমোজি দিয়ে বলল, আরে আরে, এত রাগ কেন করছো রাগিনী? আচ্ছা তুমিই বলো। গার্ল মানে মেয়ে, ফ্রেন্ড মানে বন্ধু, তার মানে পুরোটা দাঁড়ায় গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু। তুমি তো আমার মেয়ে বন্ধুই। আমি কি কিছু ভুল বললাম? আহিয়া এবার চুপ হয়ে গেল। সে জানে গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু, কিন্তু তখন সে কথাটা অন্য মাইন্ডে বলেছিল। যাই হোক, আহিয়া রিহানকে আবারও টেক্সট লিখল, না আপনি ভুল বলেননি। রিহান ঠোঁটের কোণে দুষ্টু হাসির ইমোজি দিয়ে টেক্সট লিখল, তাহলে এখন থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, মানে মেয়ে বন্ধু, সংক্ষেপে যাকে বলা হয় জিএফ। আহিয়া বুঝতে পারল রিহানের চালাকি। কথা ঘুরাতে বলল, হয়েছে হয়েছে, আমাকে এত জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট শিক্ষিত। ওর কথা শুনে রিহান আবারও হাসির ইমোজি পাঠালো। আজ শুক্রবার সকাল সকালই বাড়ির মেয়ে বউরা ঘুম থেকে উঠে গেছে। ফজরের নামাজ শেষ করে সংসারের কাজে হাত লাগিয়েছে। মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান এখন আর আগের মতো কিচেনের দিকে আসে না। বয়সের ভারে তারা এমনিতেই ক্লান্ত। তাছাড়া নিশ্চিন্ত থাকার আরেকটা বড় কারণ হলো বাড়ির ৩ বউ, যারা দক্ষ হাতে পুরো সংসারটাকে সামলে নিচ্ছে। আবির ও আদি দেশে ফেরার পর থেকে আলী আহমেদ খান কর্মজীবন থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবিরের কড়া নিষেধ, তার আব্বু আর অফিসে যাবে না। সারা জীবন তো অনেক করলেন সকলের জন্য, এখন তার বিশ্রামের পালা। আবির মোজাম্মেল খান ও ইকবাল খানকেও একই কথা বলেছে, কিন্তু তারা কিছুতেই তা মানতে নারাজ। ওনাদের একটাই কথা, যতদিন করতে পারি করি, যখন আর কাজ করতে ইচ্ছে হবে না তখন না হয় একেবারের জন্য বিশ্রাম নিয়ে নেব। ওনাদের কারো সিদ্ধান্তের উপরই আবির জোর করেনি। সকাল ৮টার দিকে সকলেই উপস্থিত হলো নাস্তার টেবিলে, কিন্তু সকলের মাঝে আহিয়ান কোথাও নেই। সিধা এক নজর লক্ষ্য করে নিজের খাওয়ায় মনোযোগ দিল, আর মনে মনে ভাবলো, আহিয়ান ভাই এখন এমন করছে তো, দেখবো আবার আসে কিনা আমার সাথে ভাব জমাতে, তখন আমি একটুও কথা বলবো না। তখনই সিঁড়ি দিয়ে কারো নামার শব্দে সিধা মাথা তুলে তাকালো, দেখলো আহিয়ান এসেছে। আহিয়ান চেয়ার টেনে বসতেই তিদার চোখে চোখ পড়ল। সে চোখ নামিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু তিদা এখন আর চোখ নামালো না, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আহিয়ানের চোখে মুখে। মাত্র এক রাতেই লোকটার চোখের নিচে কালচে দাগ পড়ে গেছে। উনি কি সারা রাত ঘুমায়নি? তিদার ভাবনার মাঝেই আবির আরেকটা পরোটা তুলে দিল। ধ্যান ভাঙতেই বড় পাপার দিকে তাকিয়ে মুচকি হেসে খাওয়া শুরু করলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে এলো। বাড়ির সকল পুরুষেরা একসাথে জুম্মার নামাজ পড়তে গিয়েছে। আহিয়াকে সকাল থেকেই রিহান অনেকগুলো টেক্সট করেছে। আহিয়া বারবার বলেছে যখন সে রুমে থাকবে নিজেই টেক্সট করবে, কিন্তু রিহান তার কোনো কথাই শুনছে না। একটু পর পর মেসেজ দেয়। আহিয়া সকলের সামনে থাকলে তার রিপ্লাই দিতে পারে না, সেটা নিয়ে আবার রিহানের অভিমান। এদিকে ভাবতে ভাবতে চিরার মাথা ব্যথা উঠে গেছে। কি হলো তার আহিয়ান ভাইয়ের? সাজেকের কয়েকটা দিন তো মানুষটা অনেক প্রাণবন্ত ছিল, তাকে কতটা কেয়ার করতো, কিন্তু এখন বাড়ি ফেরার পর থেকে মনে হচ্ছে এটা অন্য এক মানুষ। তিদা রানীকে সে জীবনেও দেখেনি। কেন এমন করছে সেটা ভাবতে ভাবতে তিদা পুরো ঘরে পাইচারি করছে। হঠাৎই সিদ্ধান্ত নিল সে আহিয়ানের সাথে সরাসরি কথা বলবে, কিন্তু কি বলবে, কোথা থেকে শুরু করবে, সেটা ভাবতে ভাবতেই তিদা রানীর মাথা ব্যথা আরো বাড়ছে। আজকাল আহিয়ান ভাইয়ের গম্ভীর মুখের দিকে তাকালে মনে আর সাহস জুগিয়ে উঠতে পারে না সে কিছুই। তাই ভাবনার পরিবর্তন ঘটালো। ছুটে গেল পাশের রুমে আহিয়ার কাছে। আহিয়া বিছানায় শুয়ে ফোন স্ক্রল করছিল। সিদাকে দেখে উঠে বসলো। সিদা এগিয়ে গিয়ে বোনের সাথে বেশ ভাব জমালো। বারবার ইনিয়ে বিনিয়ে জিজ্ঞেস করলো, আহিয়ান ভাইয়ের কি হয়েছে, আহিয়ান ভাইয়ের কিছু হয়েছে কিনা। কিন্তু আহিয়ার কথা শুনে বোঝা গেল সে কিছুই জানে না। তাই কিছুক্ষণ আড্ডা দিয়ে তিদা রানী হতাশ হয়ে আবারও নিজের রুমে ফিরে এলো। দুপুরটা যেন আপন মায়ায় ঘুম পাড়িয়ে রাখে চারপাশকে। মাথার উপরে প্রখর রোদ আগুনের মতো ঝলসে পড়ছে, অথচ ঘরের ভেতরে জানালার ফাঁক গলে আসা আলোটা হয়ে উঠেছে নরম আর শান্ত। বাইরের রাস্তা প্রায় ফাঁকা, মানুষজন কাজ শেষে বা দুপুরের আহার সেরে বিশ্রামে গেছে। পাখিরাও চুপচাপ ছায়ার ভেতরে আশ্রয় নিয়েছে। কোথাও একটা কাকের ডাক ভেসে এলো শুধু। ফ্যানের ঘূর্ণায়মান শব্দে ঘরের ভেতরে তৈরি হয়েছে এক অলস আবহ। এই প্রশান্ত আধো ঘুম জড়ানো দুপুরেই সিধা পা টিপে টিপে ঢুকলো আহিয়ানের রুমে।
নরম পদক্ষেপে মেঝেতে যেন কোনো শব্দই তৈরি হলো না। মুখে মিষ্টি হাসি, চোখে কেমন এক রহস্যময় ঝিলিক। মনে হলো যেন দুপুরের একঘেয়েমিতে হঠাৎ নতুন কিছু ঘটতে চলেছে। সিধা চুপচাপ এগিয়ে গেল বিছানার দিকে, যেখানে আহিয়ান শুয়ে শুয়ে মনোযোগ সহকারে ফোনে কিছু দেখছে। সিধা পেছন থেকে মিষ্টি কণ্ঠে বলল, আহিয়ান ভাই। সিধা ডাক শুনে আহিয়ান মাথা তুলে চাইল, দেখলো ওর সামনে সিধা গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। তা দেখে আহিয়ান উঠে বসলো। আহিয়ান গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? না মানে আহিয়ান ভাই। ওর পুরো কথা শেষ হওয়ার আগেই আহিয়ান কর্কশ কণ্ঠে বলে উঠল, কিছু বলার না থাকলে এই রুমে এসেছিস কেন? সিধা মাথা নিচু করে বলল, বলার আছে। কি? আপনার কি মন খারাপ, এত চুপচাপ আছেন যে? আহিয়ান এবার রেগে গিয়ে ধমক দিয়ে বলল, সেই কৈফিয়ত কি আমার তোকে দিতে হবে? আহিয়ানের কথায় ফিদার ছোট্ট দেহ কেঁপে উঠল। তারপরও মেয়েটা হার মানল না। মনে সাহস জুগিয়ে আবারও বলল, আমি কি কোনো ভুল করেছি? প্লিজ বলুন না। এই, তোর সমস্যা কি? কয়েকটা দিন ভালো ব্যবহার করেছি বলে মাথায় উঠে বসেছিস? আর তুই কে আমাকে এত প্রশ্ন করার? মামাতো বোন আছিস, সেখানেই স্টপ যা, পার্সোনাল কেউ হতে আসবি না। আহিয়ানের মুখের এমন কর্কশ ব্যবহারে থিতা ফুপিয়ে কেঁদে উঠল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। একটা সাধারণ প্রশ্নের জন্য এতগুলো কথা শুনতে হবে তা ভেবে দেখেনি দ্বিধা। চোখ থেকে টপ টপ করে পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। সুন্দর মুখশ্রী টকটকে লাল হয়ে আছে। আহিয়ান এক নজর সেদিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। তারপর আবারও ধমকের স্বরে বলল, লিভ দ্য রুম দিস ইনস্ট্যান্ট। সীতা ওর ধমকে এবার নিচের দিকে তাকিয়ে একটু জোরেই ফুপিয়ে উঠল। আহিয়ান সিধার নরম তুলতুলো হাতটাকে শক্ত করে চেপে ধরে টেনে দরজার বাহিরে নিয়ে গেল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, ফার্দার তোকে যেন এই রুমের আশেপাশে না দেখি। বলেই হাত ছেড়ে রুমের দরজা ঠাস করে লাগিয়ে ভেতর থেকে লক করে দিল। সীতা আর এক মুহূর্ত দাঁড়ালো না এখানে। কাপা পায়ে দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিল। মেয়েটা বালিশে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কান্নার শব্দে মুহূর্তেই পুরো পরিবেশটা ভারী হয়ে উঠেছে। কান্নার দাপটে ছোট্ট মেয়েটার শরীর কেঁপে কেঁপে উঠছে। পাশের রুম থেকে পাষাণ মানুষটা কি শুনতে পেল ওর কান্না? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আজকে আহিয়ান ভাই তিধার কাচের মতো স্বচ্ছ মনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। তিধার কান্না কিছুটা কমে আসতেই কাপা কণ্ঠে একা একাই বলল, আমি আর কখনো যাব না আপনার কাছে। ভুলে যাব কয়েকদিনের জন্য অতিথি হয়ে এসেছিল কেউ আমার জীবনে। আপনি চাইলেও আমায় আর পাবেন না। আজকের এই ব্যবহারের জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না। কোনোদিনও না। বলেই ত্রিধা আবারও কান্নায় ভেঙে পড়ল। দেখতে দেখতে সময় গড়িয়ে রাত এলো। গতকালকের মতো আজকেও ত্রিধা খাবার টেবিলের আশেপাশে নেই। এবার তানভীর আর একা গেল না, বন্যাও গেল সাথে। একদিন পর পর মেয়ের কি হয় তা বাবা মা হিসেবে অবশ্যই তাদের জানা দরকার। তানভীর দরজায় পর পর কয়েকবার নক করলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। এবার জোরে জোরে কয়েকটা ডাক দিল। প্রায় 10 মিনিট পর সিধা দরজা খুলল। দরজা খুলতেই তানভীর বন্যা ভেতরে ঢুকলো। দেখলো মেয়ের রুম পুরোটা এলোমেলো, মনে হচ্ছে মেয়ে ইচ্ছে করেই নষ্ট করেছে সব। ফিদা এমন একটা ভান ধরে আছে, ওকে দেখে মনে হচ্ছে এতক্ষণ ঘুমিয়েছিল। পাপার ডাক পাওয়ার সাথে সাথেই ফ্রেশ হয়ে এসে দরজা খুলেছে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো রুমটা একবার দেখলো, তারপর তাকালো মেয়ের দিকে। পুরো চেহারা লাল হয়ে আছে, চোখ মুখ ফুলে গেছে। বন্যা চোখ ছোট ছোট করে মেয়ের দিকে তাকালো। স্পষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কান্না করেছিস কেন? ফিদা চুপ করে রইল। কোনো উত্তর না দেওয়ায় বন্যা আরো রেগে গেল। সামনে এগিয়ে গিয়ে ধমক দিয়ে বলল, আমি কিছু বলছি তোকে। কি হয় কয়দিন পর পর তোর? ফিদা মায়ের ভয়ে পাপার পাশ ঘেঁষে দাঁড়ালো। তানভীর বন্যাকে ইশারা দিয়ে থামিয়ে দিল। তারপর মেয়েকে নিয়ে বিছানার কোণে বসলো। মেয়ের মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে মাম্মাম তোর? ফিদা চুপ করে রইল। সেটা দেখে তানভীর ধৈর্য সহকারে আবারও বলল, সিধা, তুই আমাদের একটা মেয়ে, আমাদের দুজনের দুনিয়া তুই। তুই ছাড়া আমরা দুইজন নিঃস্ব। আমরাই তোর বাবা মা, আবার আমরাই তোর বন্ধু। মনে যা কথা আছে স্পষ্ট করে খুলে বল মা। তোর সকল সমস্যার সমাধান আমরা দিব। তুই একবার মুখ ফুটে বলে তো দেখ।
সামনে তোর পরীক্ষা, এভাবে চললে তো তুই পরীক্ষায় ফেল করবি মা। ফিদা কিছুক্ষণ চুপ করে থেকে পাপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। ওর কান্নায় তানভীর বন্যা দুজনেই আতঙ্কিত। মেয়ের কান্না দেখে বন্যার বুক ভারী হয়ে এলো কান্নায়। টলমল চোখে মেয়ের কাছে বসে মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। তানভীর মেয়ের কপালে আলতো চুমু দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা তোর? তোর পাপাকে কি বলা যাবে না? ফিদা ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমার কিছু ভালো লাগছে না পাপা, দম বন্ধ হয়ে আসছে। আমি এই বাড়িতে থাকতে চাই না। আমাকে কয়েকদিনের জন্য অন্য কোথাও বেড়াতে যেতে দাও। তানভীর মলিন হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কিন্তু তোমার কেন ভালো লাগছে না মাম্মাম? আমরা তো গতকালকে 7 দিন বেরিয়ে আসলাম। এখন আবার কোথায় যেতে চাও তুমি? সিদা কাঁদতে কাঁদতে বলল, জানি না পাপা, কিন্তু সত্যিই আমার কিছু ভালো লাগছে না। ভাইয়া, সিদাকে বরং আগামীকাল আমার সাথে নিয়ে যাই। কয়েকদিন আমার কাছে থাকুক মেয়েটা। হঠাৎ পেছন থেকে মিমের কণ্ঠ পেয়ে সকলেই সেদিকে তাকালো। দেখলো দরজার সামনে মিম দাঁড়িয়ে আছে। বন্যা এবার ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু মিম, মেয়েটার সামনে পরীক্ষা, এমনিতেই 7 দিন কলেজ মিস গেছে। এখন আবার তোমাদের বাড়িতে গেলে লেখাপড়ার অনেক ক্ষতি হয়ে যাবে। মিম হালকা হেসে সামনে এগিয়ে এসে বলল, বৌমনি তুমি চিন্তা করো না, ও জামা কাপড়ের সাথে বইপত্রগুলো গুছিয়ে দিও। সেখান থেকে জুঁইয়ের সাথে কলেজে যাবে। সন্ধ্যাবেলা একসাথে বসে গ্রুপ স্টাডিও করতে পারবে। আমি ওর খেয়াল রাখবো, কোনো অযত্ন হবে না। তানভীর এবার মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, কাল নিয়ে যাস তোর সাথে। ফিদার কান্না মনে হয় এবারে একটু থামলো। মেয়েটার মনে বেশ অভিমান জমেছে। ছোট থেকে সবার আদরে আদরে বড় হয়েছে এই মেয়ে। যেখানে মায়ের অল্প কথাতেই চোখে পানি আসে, সেখানে প্রিয় মানুষটার এতগুলো কথা চিতা মেনে নিতে পারছে না। তানভীর এবার গলা ছেড়ে মেয়ের উদ্দেশ্যে বলল, এবার খুশি তো? চল খেতে চলে এবার। চিতা হালকা মাথা নাড়িয়ে বলল, তুমি খেয়ে উপরে এসে খাইয়ে দিয়ে যেও। আমি এখন নিচে গিয়ে খাবো না। বন্যা হালকা কঠিন কণ্ঠে বলল, সব আবদার তো মেনে নেওয়া হলো, তাহলে এখন নিচে যাবে না কেন? তানভীর বন্যাকে থামিয়ে দিয়ে মেয়ের উদ্দেশ্যে বলল, ঠিক আছে, আমি তোমায় খাইয়ে দিয়ে যাব। তারপর উঠে গিয়ে মিম ও বন্যার উদ্দেশ্যে বলল, নিচে খেতে যেতে। মিম জানালো, তোমরা যাও ভাইয়া, আমি আহিয়ানকে খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। এখানে তোমাদের কথা শুনে থেমে গিয়েছি। ওকে নিয়ে আমি আসছি। তারপর সকলে চলে গেল। শুধু তিধা মন খারাপ করে চুপচাপ রয়ে গেল নিজের রুমে। আহিয়ান ভাই দেশে ফিরেছে প্রায় 10 দিন। এই 10 দিনে মানুষটা কেমন জানি অভ্যেসে পরিণত হয়েছে। মনে হয় কয়েক ঘন্টা না দেখা হলেই মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। সিধা ব্যালকনিতে গিয়ে তাকিয়ে রইল দূরের ওই অন্ধকার আকাশের পানে। আকাশে আজ চাঁদ নেই, কথাটা ভাবতেই স্মৃতির পাতায় নাড়া দিল 2-3 দিন আগের ঘটনাগুলো। সেদিন আকাশে চাঁদ ছিল, হাজারো জোনাকি পোকার ভিড় ছিল। আজ ছিল সবচেয়ে প্রিয় মানুষ আহিয়ান ভাই। আজ আকাশে চাঁদ নেই, কোনো জোনাকি নেই, সাথে নেই তার আহিয়ান ভাই। বিষয়টা ভাবতেই বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। তানভীর, বন্যা, আহিয়ান, মিম নিচে গিয়ে দেখলো পরিবারের সকলে এখনো ওদের অপেক্ষায় আছে। এখনো কেউ খেতে বসেনি দেখে ওরা তাড়াতাড়ি গিয়ে চেয়ারে বসলো। আবে তানভীরের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো, কিরে মেয়ে কই? ও বলল নিচে এখন খেতে আসতে পারবে না, ওকে যেন আমি উপরে গিয়ে খাইয়ে দেই। আবির খানিকটা চিন্তিত ভঙ্গিতে বলল, ওর শরীর ঠিক আছে তো? নিচে কেন আসবে না? তানভীর খানিকটা হেসে বলল, আমার পাগলি মেয়েটার মন ভালো নেই, তাই নিচে খেতে আসতে চাইছে না। এবার পাশ থেকে গম্ভীর কণ্ঠে মুখ খুললেন আলী আহমেদ খান। কি হয়েছে তিধারানীর? বড়াব্বু, ওকে তো তুমি চেনো। কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা নেই। মন মতো না হলেই কান্নায় ভেঙে পড়ে। তা তো জানি, কিন্তু এখন কি হয়েছে মহারানীর? হঠাৎ করেই বলছে ওর এই বাড়িতে ভালো লাগছে না। ও আবারও অন্য কোথাও বেড়াতে যেতে চায়। তাই মিম বলছিল আগামীকালকে যাওয়ার সময় ওর সাথে নিয়ে যাবে। এখন তুমি কি বলো বড়াব্বু? ওর কথা শুনে মুহূর্তেই আহিয়ান মাথা তুলে তাকালো, কিন্তু কিছুই বলল না। খাওয়ায় মনোযোগ দিতে চাইল, কিন্তু মুখে ব্যথাতুর শব্দ করতেই পাশ থেকে মেঘ এগিয়ে এসে ছেলের হাত ধরে দেখল ডান হাতের আঙ্গুলগুলো অনেকটাই কেটে গেছে। মেঘের মায়ের মন মুহূর্তেই উতলা হয়ে উঠল ছেলের জন্য। আশ্চর্য কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর হাতে কি হয়েছে আব্বা? এতটা কাটলো কিভাবে? মেঘের আতঙ্কিত কণ্ঠস্বর শুনে সকলের দৃষ্টি ঘুরল সেদিকে। আহিয়ান নিজের হাতটাকে লুকানোর ভঙ্গিতে বলল, এমনি মাম্মা।
তেমন কিছু হয়নি, বাইকে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আবির ছেলেকে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, শরীরের আর কোথাও কোথাও ব্যথা পেয়েছো? আহিয়ান মাথা নাড়িয়ে জানালো, আর কোথাও না। আবির এক পলক তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালো। আবির জানে তার যৌবনকালের সকল অভ্যেস তার ছেলের মাঝে বিদ্যমান, তাই সকলে এই হাত কাটাকে স্বাভাবিকভাবে নিতে পারলেও আবির এখনো স্পষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলের দিকে। মেঘ আদুরে ভঙ্গিতে ছেলের মুখে খাবার তুলে দিল, কিন্তু ওর হাত দেখে সকলেই খুব চিন্তিত। আহিয়ানের অ্যাক্সিডেন্টের কথা শুনে কিচেন থেকে বেরিয়ে এলো রাই, বন্যা ও মিম। ওরাও আঁতকে উঠল। বন্যা এগিয়ে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হাতটা ড্রেসিং করাসনি কেন বাবা? খেয়ে নে, তারপর মামুনি ড্রেসিং করে দিব। আহিয়ান মুখটা থমথমে রেখেই বলল, তেমন কিছু হয়নি মামুনি, তোমরা প্লিজ এত চিন্তা করো না। আবির কিছু একটা ভেবে তানবীরের উদ্দেশ্যে বলল, সীতা হঠাৎ করে মিমদের বাড়িতে বেড়াতে যাবে কেন? এমনি ভাইয়া, ওর নাকি এই বাড়িতে ভালো লাগছে না। এবার আলী আহমেদ খান বললেন, যেতে চায় যাক না, সমস্যা কি? কয়েকদিন সেখান থেকেই না হয় কলেজ করলো। আহিয়ান চুপচাপ সকলের কথা শুনল, তারপর মায়ের উদ্দেশ্যে বলল, অনেক খেয়েছি আম্মু, আর খাবো না, আমার পেট ভরে গেছে। মেঘ ওকে আরেকটু খেতে জোর করলো, কিন্তু আহিয়ান আর খেলো না। চুপচাপ উঠে চলে গেল নিজের রুমের দিকে। এতক্ষণ চুপ করে থাকা আরিফ হঠাৎই মুখ খুলল। আবিরের উদ্দেশ্যে বলল, ভাইয়া, সীতা আমাদের সাথে একা যাবে কেন? আহিয়াও যাক, দুই বোন একসাথে গেলে ভালো লাগবে। আবির কিছু বলার আগেই আহিয়া বলে উঠল, না চাচ্ছু, সীতা সেখানে গিয়েও তো কলেজে যাবে, কোচিং এ যাবে, তাছাড়া দিদার সাথে জুইও যাবে। আমার একা একা ভালো লাগবে না, আমি এখানেই থাকি, দিদা বরং একাই যাক, ঘুরে আসুক। আহিয়ার কথা শুনে উত্তরে আর কেউই কিছু বলল না। একে একে সকল পুরুষ ও ছোট সদস্যদের খাওয়া শেষ হতে তারা উঠে চলে গেল। এখন বাড়ির সকল মেয়ে বউরা খেতে বসেছে। বন্যার মুখ চোখ চিন্তিত দেখে মেঘ জিজ্ঞেস করলো, কি হয়েছে বন্যা? বন্যা চিন্তিত মুখে বলল, আজকাল মেয়েটাকে নিয়ে বড্ড বেশি চিন্তা হয়। সামনের মাসে পরীক্ষা, কিন্তু মেয়েটার সেদিকে কোনো হেলদোল নেই। পাশের চেয়ার থেকে রাই খেতে খেতে বলল, চিন্তা করো না তো ভাবি, সীতা ভালো ছাত্রী, দেখো খানবাড়ি মুখ উজ্জ্বল করবে। এবার মালিয়া খান, হালিমা খান ও আকলিমা খান, মিম সহ সকলেই বন্যাকে সান্ত্বনা দিল, চিন্তা করতে বারণ করলো। এই মেয়ে, এই অদমটাকে ছেড়ে বারবার কোথায় যাও তুমি? আহিয়া রুমে গিয়ে রিহানের মেসেজ দেখে একা একাই খিলখিলিয়ে হেসে উঠল। তারপর মেসেজের রিপ্লাই লিখলো, আপাতত কোথাও যাচ্ছি না, তবে খুব শীঘ্রই চলে যাব। এবার তোমাকে একেবারের জন্য যেতে আমি কিছুতেই দিচ্ছি না। ও তাই? জি ম্যাডাম। তাহলে কি করবেন জানতে পারি কি? রিহান মৃদু হেসে বলল, সেটা সময় হলেই জানতে পারবেন। আহিয়া আবারও হাসল। কিবোর্ডে টাইপ করা শুরু করতেই রিহানের আবারও মেসেজ আসলো, আহিয়ানের খবর কি বলতো? আজ সারাদিন ওকে ফোনে পাইনি। আহিয়া কিবোর্ডে লেখা আগের মেসেজটি কেটে আবারও নতুন করে উত্তর লিখল, ভাইয়া বোধহয় ছোটখাটো বাইক অ্যাক্সিডেন্ট করেছে, হাতে ব্যথা পেয়েছে কিছুটা। কি বলছো এসব? এখন কি অবস্থা? ভালো, তবে আমার কেন জানি মনে হচ্ছে ভাইয়া মিথ্যে বলছে। এমন কেন মনে হলো তোমার? জানি না, তবে ভাইয়া কিছু তো একটা লুকাচ্ছে, যা আমরা কেউই জানি না। ওকে বলো আমার কল রিসিভ করতে। আপনার কি মাথা ঠিক আছে? আমার মাথা মনে হচ্ছে ঠিকই আছে, তুমি কি বলো, ঠিক নেই? আহিয়া রিহানের মজা বুঝতে পেরে বলল, একটুও ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে এমন আজব কথা বলতেন না। ওর কথা শুনে রিহান কতগুলো হাসির ইমোজি পাঠালো। গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা। বাহিরের রাস্তা থেকে ভেসে আসছে কয়েকটা নেড়ি কুকুরের ডাক। খান বাড়ির পুরোটাই ডুবে আছে নিস্তব্ধতায়। সিদা এখনো মন খারাপ করে বিছানায় এপাশ ওপাশ করছে। সে জানে না আহিয়ানের জন্য তার মনটা কেন এত ছটফট করে, কেন হৃদয় ব্যাকুল হয় ওকে দেখার জন্য। আজকাল আহিয়ানের কঠোর কথা কলিজায় লাগে, কিন্তু আগে তো এমনটা হতো না। আহিয়ান ভাই তো ছোটবেলা থেকে দিদাকে থাপ্পড় মারতো, কথায় কথায় ধমক দিত। তখন কেন এত কষ্ট লাগতো না? এই মানুষটা এই 10 দিনে কি জাদু করেছে দিদা জানে না। তবে একটা কথা সত্যি, এখন ওকে ছাড়া নিঃশ্বাস নেওয়াও কষ্টসাধ্য। সেই দুপুর থেকে মেয়েটা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। বারবার অবুঝ মনটাকে বোঝাচ্ছে আহিয়ান ভাইয়ের সাথে আর মিশবে না, কিন্তু তার মনটা যে বড্ড বেশি অবুঝ।
নিজেকে বারবার বোঝানো সত্ত্বেও মন তা মানতে চায় না। ঘড়ির কাঁটা প্রায় রাত ২টায়। সিধার চোখে ঘুম নেই। বারবার মনে হচ্ছে দীর্ঘ ১২ ঘন্টা কেটে গেছে। আহিয়ান ভাইয়ের মুখশ্রীটা দেখা হয় না। সিদা নিজের মনটাকে আরো বোঝাতে না পেরে উঠে বসল। ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে ছুটল মনের খিদে মিটাতে। চাপানো দরজাটাকে আলতো করে ছুঁয়ে দিতেই তা খুলে গেল। ফিদা নিঃশব্দে এগিয়ে গেল সামনে। অন্ধকার রুমে ডিম লাইটে মৃদু নরম আলোতে দেখা যাচ্ছে আহিয়ান এক কাঁধ হয়ে ঘুমাচ্ছে, হাতে সাদা ব্যান্ডেজ করা। ব্যান্ডেজটি দেখা মাত্রই তিধার বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। কারো কাছে ধরা পড়ার চিন্তা আর করল না। নুপুর পায়ে রিমিঝিমি শব্দে দৌড়ে ছুটে গেল তার আহিয়ান ভাইয়ের কাছে। ব্যান্ডেজ করা হাতটাকে আলতো করে ধরে নিঃশব্দে কেঁদে দিল। তিধা চুপচাপ আহিয়ানের হাতে কয়েকবার ঠোঁট ছোঁয়ালো। আহিয়ান হালকা নড়ে চড়ে উঠল। তিধা তখনও ওর হাতের উপর অশ্রু বিসর্জন দিচ্ছে। সিদা লক্ষ্য করলো আহিয়ান নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে গেছে। সিদা এবার চোখ তুলে তাকালো আহিয়ানের ঘুমন্ত মুখের দিকে। কি নিষ্পাপ সেই মুখ! মানুষটার ঘুমন্ত মুখ দেখলে বোঝাই যায় না যে সে এতটা গম্ভীর ও রাগী প্রকৃতির। সিদা আহিয়ানের হাতটাকে আলতো করে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে আস্তে আস্তে বলল, সরি আহিয়ান ভাই, আপনি বলেছিলেন আপনার রুমে আর আসতে না, কিন্তু আমি নিজের মনকে আর বোঝাতে পারিনি। তবে প্রমিস করছি, আগামীকাল আমি চলে যাব আপনার থেকে অনেকটা দূরে। তখন আর আপনাকে জ্বালাতে আসবো না। কেউ জ্ঞান জ্ঞান করে আপনার মাথা খাবে না। আমি সত্যিই চলে যাব। অতঃপর ক্রন্দনরত অবস্থায় আহিয়ানের কাটা হাতে আরো কয়েকটা ঠোঁট ছুঁয়ে তিতা রুম থেকে বেরিয়ে হাঁটল নিজের রুমের দিকে। তিতা বেরিয়ে যাওয়ার ২ মিনিটের মাথায় আহিয়ান উঠে বসল। নিজের ব্যান্ডেজ করা হাতটাকে কয়েকবার আরেক হাতে আলতো করে ছুঁয়ে দিল। অতঃপর আহিয়ান কিছু একটা ভেবে নিজের চুল খামচে ধরল। ঘন ঘন কয়েকটা দীর্ঘশ্বাস নিয়ে পাশের টেবিল থেকে এক গ্লাস পানি উঠিয়ে খেল। সে অনুভব করতে পারছে তার প্রেয়সীর হৃদয়ের ব্যাকুলতা, কিন্তু সে তো নিরুপায়। বর্তমানের এই সামান্য কষ্টটুকু দুজনে যদি সহ্য করে না নেয়, তাহলে ভবিষ্যৎটা যে তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়বে। তখন একেবারের জন্য আলাদা হওয়ার চেয়ে এখন ক্ষণিকের জন্য হওয়াই উত্তম। আহিয়ান বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। সিধার অশ্রুতে ভেজা হাতটা এখনো তার বুকের বাঁ পাশে রাখা। বুকের দুকপুক শব্দটা যেন আজকে দ্বিগুণ হারে বেড়েছে। আহিয়ান হাত দিয়ে চেপে ধরে আছে বুকের বাঁ পাশটা, তাও যেন থামাতে পারছে না। এই শব্দটার সাথে ও অনেক আগে থেকেই পরিচিত। তার জানা মতে সেটা প্রিয় মানুষটার সঙ্গ পেলে হওয়ার কথা, কিন্তু আজ ধুকপুকানি বেড়েছে প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে। আজ কোনো সুখের অনুভূতি হচ্ছে না, ব্যথায় যেন হৃদয়টা ছিঁড়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে কষ্টের সময় হৃদয়টাকে শরীর থেকে আলাদা করে অন্য কোথাও রাখা যেত, কিন্তু তা কি আর মানুষের সাধ্যের মধ্যে? ভেবেই আহিয়ান ব্যথাতুর হাসল। তারপর অন্ধকার আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি আমার বোকারানির কষ্টটা কমিয়ে দাও। তার কষ্টে যে আমার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। বলেই ছেলেটা ধপ করে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। কথায় আছে, ছেলেদের কাঁদতে নেই, তারা সবসময় সকল সমস্যার সমাধান করতে জন্মায়। প্রিয় মানুষটার সুখ খুঁজতে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। কষ্টগুলো যদি দেখা যেত, তাহলে একটা মেয়ে বুঝতো তার প্রিয়তম তার চেয়ে হাজার গুণ কষ্টের বোঝা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মেয়েরা তো কাঁদতে পারে, কাঁদতে কাঁদতে বলতে পারে সকল কষ্টের কথা, কিন্তু ছেলেরা তো তাও পারে না। এদের মতো আহিয়ানরা কাঁদতে জানে না। প্রিয়সীকে নিয়ে সুখে থাকা চিন্তা, নিজেদের একটা সুন্দর ভবিষ্যৎ, বাবা মায়ের স্বপ্ন, সব ভেবেই একটা ছেলেকে পা ফেলতে হয়। আহিয়ান অনেকক্ষণ চুপচাপ বসে রইল অন্ধকার আকাশের দিকে তাকিয়ে। অদূর থেকে ভেসে আসছে ফজরের আজানের শব্দ। চারপাশে তাড়াতাড়ি সকাল হওয়ার পায়তারা। কিন্তু আহিয়ান চায় আজকের রাতটা আরেকটু দীর্ঘ হোক। তার প্রিয় মানুষটা থাকুক আরেকটু তার পাশের রুমে। সকাল হলেই তো বোকা মেয়েটা ছেড়ে যাওয়ার পায়তারা জোটাবে। কিন্তু প্রকৃতি যে তার নিজস্ব নিয়মে চলবেই, তাকে আটকানোর ক্ষমতা কি কোনো সাধারণ মানবের আছে? আহিয়ান উঠে রুমে এলো। তারপর ফ্রেশ হয়ে ফজরের নামাজের জন্য বের হলো। ড্রয়িং রুমে নেমে আসতেই দেখা হলো পাপা, মামা, চাচ্চু ও দাদুদের সাথে। আহিয়ান গলা খাকারি দিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে ওনাদের সাথে ফজরের নামাজের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফজরের আজানের ধ্বনি ভেসে আসতেই নিস্তব্ধ রাতের বুক চিরে শুরু হয় নতুন দিনের সূচনা। মসজিদের মিনার থেকে মধুর সুরেলা কণ্ঠে ভেসে আসা আজান যেন পুরো পরিবেশকে পবিত্রতা
এই ভরে তোলে। চারপাশে তখনও অন্ধকারে ঢাকা, তবে আকাশের কিনারায় হালকা নীলাভ আভা ফুটে উঠতে শুরু করে। খানবাড়ির কিছু কিছু ঘরে বাতি জ্বলছে, নামাজ শেষে কেউ কোরআন তিলাওয়াত করছে। সেই সুর মিলেমিশে সৃষ্টি করেছে ভোরের এক বিশেষ প্রশান্তি। ধীরে ধীরে পূর্ব আকাশে আলোর রেখা ঘন হতে থাকে। গাছের ডালে বসে পাখিরা ডেকে ওঠে একে একে, শালিক, দোয়েল, টুনটুনি, কাক। শিশির ভেজা ঘাসে সূর্যের প্রথম কিরণ পড়তেই মুক্তোর মতো ঝলমল করে ওঠে চারপাশ। বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ, ফুলের মিষ্টি সুবাস আর হালকা শীতলতা। ফজরের আজানের পর থেকে সূর্যের পুরো আলো ছড়িয়ে পড়া পর্যন্ত সকালের এই সময়টা শুধু দিন শুরুর মুহূর্ত নয়, বরং শান্তি, পবিত্রতা আর নতুন উদ্যমের প্রতীক। খানবাড়ির সকল পুরুষরা নামাজ শেষ করে বাড়িতে ফিরে দেখলো বাড়ির বউরা নামাজ শেষ করে কিচেনে সকালের নাস্তার আয়োজন শুরু করার ব্যস্ততা দেখাচ্ছে। আহিয়ান এক পলক নিজের মা, মামুনি ও কাকি ইমনের দিকে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যাওয়া শুরু করলো। কিন্তু নিজের রুমের দিকে যেতেই হঠাৎ পা থমকে গেল। দরজাটা আধখোলা রেখেই ঘুমিয়ে গেছে মেয়েটা। আহিয়ান বাহির থেকে লক্ষ্য করলো তিদার লম্বা চুলগুলো মেঝেতে গিয়ে ঠেকেছে। মেয়েটা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে, পুরো বিছানার চাদরটাও এলোমেলো। বিছানাটার অবস্থা দেখলে বোঝা যায় সে যে কত নীরব কান্নার সাক্ষী। মেয়েটা হয়তো কেঁদে কেটে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে, তার ছটফটানির বহিঃপ্রকাশ তার রুমেই বিদ্যমান। আহিয়ান নিজের রুমে চলে যেতে চাইলেও পারল না। কোনো শব্দ ব্যয় না করে ঢুকলো তিদার রুমে। চুলগুলোকে হাতের মুঠোয় নিয়ে পেঁচিয়ে বিছানায় তুলে রাখ, কিন্তু মাথা যেহেতু খাটের কোণায় সেহেতু বারবার চুল নিচে ফ্লোরে লাগছে। তাই আহিয়ান এবার চুপচাপ তিদাকে কোলে তুলে সোজা করে শুয়ে দিল। তারপর ওর পাশে বসে ওর হাতটাকে আলতো করে ধরে মেয়েটার কপালে ঠোঁটে স্পর্শ ঠেকালো। প্রিয়সীর হাতটাকে যত্ন করে আগলে রেখে বিড়বিড় করে বলল, সরি সোনা পাখি, পারলে আমায় প্লিজ ক্ষমা করে দিস। আমি কখনো চাইনি তোকে বিন্দু পরিমাণ কষ্ট দিতে, কিন্তু আমার সত্যিই কিছু করার নেই। এই কষ্টটা কিছুই না, তোর জন্য সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তখন আমি পাশে থাকবো না, নিজেকে সামলে নিস। কখনো খুব বেশি রাগ হলে যত ইচ্ছা বকা দিস, কিন্তু ভুলে যাওয়ার চেষ্টা করিস না। যদি কখনো সেই চেষ্টা করিস, তাহলে তোকে মেরে তোর পাশের কবরে আমি ঘুমাবো। তোর বাপকে বলিস পারলে ঠেকাতে। আহিয়ান যে মুহূর্তে উঠে চলে যাবে, ঠিক তখনই তিদা ঘুমের মাঝে ওর হাত খামচে ধরল আর বিড়বিড় করে বলল, আমার আহিয়ান ভাইকে লাগবে, কেউ এনে দাও তারে। আমার শুধু আহিয়ান ভাইকেই লাগবে, লাগবেই লাগবে। আহিয়ান চোখ তুলে তাকালো তার ঘুমন্ত বোকারানির দিকে। কি মায়া মায়া চেহারা, গোলাপি ফোলা ফোলা ঠোঁট জোড়া সবচেয়ে বেশি নজর কাড়া। আহিয়ান চোখ ঘুরিয়ে নিল, তারপর কিছু একটা ভেবে হালকা নিচু হয়ে তিদার ঠোঁটে শক্ত ও গভীর একটা চুমু দিয়ে উঠে হন হন করে চলে গেল নিজের রুমে। ঘুমের মাঝে ঠোঁটে নরম স্পর্শ পেতে মেয়েটা নড়ে চড়ে উঠল, তারপর আবারও ঘুমিয়ে গেল। সকাল ৮টা। খানবাড়ির ডাইনিং টেবিলে সকলেই উপস্থিত। আজ মিম ও আরিফ চলে যাবে, সাথে যাবে দ্বিধা। তাছাড়া ছুটিতে থাকা প্রতিটি লোক আজ থেকে তাদের কর্মজীবনে ফিরে যাচ্ছে। তানবীর, আবির, আদি, আরিফ, মোজাম্মেল খান ও ইকবাল খান সকলেই রেডি হয়ে খেতে নেমেছে। একসময় আহিয়া ও ত্রিধাও খেতে বসলো। উষা আজ মহাখুশি, তার সাথে তাদের বাড়িতে দ্বিধা আপু যাচ্ছে সেটা শুনে। কিন্তু আদিবার মন খারাপ, বারবার বলছে, আমার আপুকে তুমি নেবে কেন? আমার আপুকে দিব না। এসব নিয়ে সে সকাল থেকে গাল ফুলিয়ে আছে। মিমরা চলে যাবে তাই মেঘ, বন্যা ও রাই বাহারি রকমের রান্না করলেন সকালের নাস্তায়। আরিফ খেতে খেতে বলল, আহিয়ানকে দেখতে পাচ্ছি না কেন? এই কথা শুনে আবির জবাব দিল, ফজরের নামাজ থেকে আসার সময় বলল রাতে ঘুমটা ভালো হয়নি, তাই হয়তো এখনো ঘুমাচ্ছে। মেঘ আবিরের প্লেটে একটা পরোটা তুলে দিতে দিতে বলল, ঘুমাক ছেলেটা, লেখাপড়া আবার যখন শুরু করবে তখন ব্যস্ততার মধ্যেই জীবন পার হবে। অনেক রাত্রে ঘুমানো আবার ফজরের পর প্রতিদিন উঠে যাওয়া। ছেলেটা যতদিন দেশে আছে রেস্ট করুক। তানভীর খেতে খেতে মাথা নাড়িয়ে বলল, বনু ঠিকই বলেছে। সিধা চুপচাপ খাচ্ছে, কিন্তু সে আজ খুব করে চেয়েছিল যেন আহিয়ান ভাইয়ের সাথে একবার দেখা হয়ে যায়। একটু পরে সে চলে যাবে, কিন্তু মানুষটা এলো না। ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বেলা ৯টা। আরিফ মিমকে বারবার তাড়াহুড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য। সে মূলত মিমদের বাড়িতে রেখে অফিসে যাবে।
তাই বারবার জানাচ্ছে তার অনেক লেট হচ্ছে। মিম ও উষা রেডি হয়ে নিচে নেমে সকলের কাছ থেকে বিদায় নিতে থাকলো। এদিকে সিঁড়ি বেয়ে চুপচাপ মন খারাপ করে নেমে এলো ত্রিধা। তার পরনে তার আহিয়ান ভাইয়ের দেওয়া একটা বোরখা। নিজেও সবার থেকে বিদায় নিল। বারবার তাকাচ্ছে সিঁড়ির দিকে। যদি মানুষটা একবার নামে, যদি একবার দেখা হয়ে যায় সেই আশায়। কিন্তু পাষাণ পুরুষটি নামল না। ত্রিধা রানীর বুক ভেসে যাচ্ছে কান্নায়। বন্যা ও মেঘ তা লক্ষ্য করল। বন্যা মেয়েকে মাথায় হাত বুলিয়ে অনেক কিছু বোঝালো। দুষ্টুমি করতে নিষেধ করলো। মিমের কথার অবাধ্য হতে নিষেধ করলো। মেঘ এগিয়ে এসে বলল, কয়েকদিনের জন্য তো বেড়াতে যাচ্ছিস, আমরা তোকে বিয়ে দিয়ে দিচ্ছি না। এত কান্নার কি আছে? সেখানে ভালো না লাগলে আবার চলে আসবি। ফিদার ক্ষোভ করে বলতে ইচ্ছে হলো, ফুপি তোমার ছেলেটাকে প্লিজ আমাকে দিয়ে দাও না। আমি তাকে যত্ন করে নিজের কাছে আগলে রাখবো। কোনোদিন তার কষ্টের কারণ হব না। কিন্তু সেটা কি আর মুখে বলার কথা? এই কথা কি কোনোদিনও বলা যাবে? কোনোদিনও হবে না। রাই এগিয়ে এসে বলল, এত কেঁদে কেটে যাওয়ার দরকার কি? তোকে ছাড়া আমাদের বাড়িটা খালি খালি লাগবে। ফিদা এবার মৃদু হাসল। এখনো আহিয়ানকে কোথাও দেখা যাচ্ছে না। তাই দীর্ঘশ্বাস ফেলে এবার বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে ওঠার আগ পর্যন্ত ফিদা বারবার তাকালো তৃতীয় তলার ব্যালকনির দিকে। কিন্তু কেউ নেই, কিচ্ছু নেই। মিমের ডাকে চুপচাপ গিয়ে গাড়িতে বসলো। মুহূর্তেই গাড়িটা বেরিয়ে গেল খানবাড়ির গেট দিয়ে। এদিকে একজোড়া চোখ করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল খানবাড়ির ছাদ থেকে নিচে তিদার যাওয়ার পানে। অপলক দৃষ্টিতে দেখলো তার পাগড়িটা কত শতবার তাকিয়েছে তৃতীয় তলার ব্যালকনির দিকে। আহিয়ান একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ভেতরে যে কতটা তোলপাড় হচ্ছে তা কি পাগড়িটা জানে? জানে না। আর কোনোদিন জানবেও না। আজ কেন জানি মনে হচ্ছে মিম ফুপি তিতাকে নয়, তার কলিজা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। আহিয়ান ঘন ঘন আরো কয়েকটা দীর্ঘশ্বাস নিল। তারপর আকাশের দিকে তাকিয়ে আনমনে গেয়ে উঠল, এলোমেলো ঝড় এই বুকে কিছুতেই থামে না, কমে না তবু ভালোবাসা। ও মেঘে মেঘে ঢাকা দু চোখে আশা রোদ ওঠে না, কাটে না ধোয়া ধোয়া কুয়াশা। বুকে ব্যথা জাগে লেখো এ কোন কাহিনী, কাছে এসে কেন কাছে আসতে পারিনি। আমি আজও বুঝিনি, আমি আজও বুঝিনি। ছেলেটা হঠাৎই লক্ষ্য করলো, না চাইতেও চোখ থেকে গাল বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল উত্তপ্ত ছাদের মেঝেতে। মুহূর্তেই তা আবার শুকিয়েও গেল। আচ্ছা, কষ্টগুলো কেন এভাবে ভ্যানিশ হয়ে যায় না? তাহলে তো প্রতিটা মানুষ সুখী থাকতো, কারো মনে কোনো কষ্ট থাকতো না। আবির 12 বছর পর নিজের অফিসে পা রেখেছে, সেটা দেখে সকল কর্মীরা মহা খুশি। এদের মধ্যে কেউ কেউ আছে অনেক পুরনো, তারা কোম্পানির শুরু থেকে এখানে কাজ করছে। তবে তারা ছাড়াও নতুনরাও আবিরকে চেনে। আবিরের সাথে তাদের অনলাইনে ভিডিও কনফারেন্স হয়েছে অনেকবার। তাছাড়া আবিরের অফিস রুমটা এখনো ফাঁকা। সে দেশ ছেড়ে যাওয়ার পর রাকিব অথবা রাসেল কেউই এই রুমে ভাগ বসায়নি। এই রুমটাতে রয়েছে আবিরের যুবককালের অনেকগুলো ছবি। অফিসের অনেক মেয়ে স্টাফের স্বপ্ন এই ছবির মানুষটাকে বাস্তবে দেখা। আজ যখন শুনতে পেয়েছে আবির দেশে ফিরেছে এবং আজকে অফিসে আসবে, তখন তারা সকলেই আবিরকে অভ্যর্থনা জানানোর ব্যবস্থা করলো। কেউ কেউ ওর গলায় ফুলের মালা দিয়ে নিজেকে ধন্য মনে করলো, আবার কেউ বা হাতে ফুলের বুকে তুলে দিল। মেয়েরা এমন করার কারণ আবিরের পার্সোনালিটি এবং হ্যান্ডসামনেস। তাকে দেখলে বোঝাই যায় না তার এত বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে। সে এখনো আগের মতোই স্ট্রং এবং হ্যান্ডসাম। এই শ্যামকালো পুরুষটাকে দেখে এখনো মেয়েরা ক্রাশ খায়। মেয়েরা সবচেয়ে বেশি ক্রাশ খায় আবিরের অ্যাটিটিউড ও পার্সোনালিটির উপর। এই যে একটু আগে আবির অ্যাটিটিউড নিয়ে কালো সানগ্লাস পরে অফিসে ঢুকলো, তাকে দেখে শত শত মেয়েরা উষ্টা খেয়ে পড়ার অবস্থা। আবির ও আদি সকালে গিয়েছিল নিজের বাবার অফিসে। আবির সেখানে আদিকে অনেক কিছু বুঝিয়ে দিয়ে চলে এসেছে নিজের অফিসে। আজ থেকে আদি সেখানকার সব দেখাশোনা করবে। তাছাড়া ওকে হেল্প করার জন্য মোজাম্মেল খান ও ইকবাল খান তো আছেই। বিশেষ প্রয়োজন ছাড়া আবির আর সেখানে যাবে না। রাকিব ও রাসেল লোক দিয়ে আগে থেকেই ওর কেবিনটা পরিষ্কার করে রেখেছে। আবির কেবিনে ঢুকেই সর্বপ্রথম নজর গেল সামনের ওয়ালে পেন্টিং করে লেখা ডি এর উপর। সে হাত দিয়ে পুরো ডি পেন্টিংটাকে ছুঁয়ে মৃদু হাসল। তারপর একে একে নজর বুলালো পুরনো কেবিনে। এখনো সবকিছু আগের মতোই আছে। তার বন্ধুরা সামান্যতম পরিবর্তনও করেনি তার কেবিনের। সত্যি, এ যুগে এত বিশ্বস্ত বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়।
দেখতে দেখতে বেলা গড়িয়ে বিকেল এলো। সীতা সকালে এসেছে আরিফদের বাড়িতে। আগামীকাল এখান থেকে জুঁইয়ের সাথে কলেজে যাবে। সকাল থেকে বাড়ির মানুষদের সাথে মিম ফুপির ফোন থেকে অনেকবার কথা হয়েছে, কিন্তু তার কাঙ্ক্ষিত মানুষটার কণ্ঠস্বরটা একটুও শুনতে পায়নি। আহিয়াকে ইনিয়ে বিনিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করেছে, কিন্তু আহিয়া হয়তো কিছুই বুঝতে পারেনি, তাই তার থেকে আশানুরূপ কোনো উত্তর পাওয়া যায়নি। সীতা মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে জড়িয়ে ধরল। সীতা ভয়ে মৃদু চিৎকার দিয়ে উঠল। পরে পেছনে তাকিয়ে দেখল জুই এসেছে। ত্রিধা সকালে এসে জুইকে বাড়িতে পায়নি, সে কলেজে ছিল। কলেজ থেকে ফিরেই ত্রিধা আসার কথা শুনে ছুটে এসেছে ছাদে। তার পরনে এখনো কলেজ ইউনিফর্ম। ত্রিধা জুইকে ছাড়িয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, এমন হঠাৎ করে ধরলি কেন? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি তো তোকে ভয় পাওয়ানোর জন্যই ধরেছি। ত্রিধা জুইয়ের চুলের এক বেনুনি টেনে দিয়ে বলল, কলেজ ছুটি হয়েছে কখন? এত দেরি করে আসলি কেন? জুই একটু লাজুক ভঙ্গিতে গদমদ হয়ে বলল, জানিস আমাদের কলেজের সামনে লাইব্রেরিতে কাজ করে মেহেদি আছে না, ও আজকে আমাকে প্রপোজ করেছে। হৃদয় অবাক হয়ে তাকালো, তারপর আশ্চর্য কণ্ঠে বলল, ওই যে চশমা পরা বোকা ছেলেটা। ওর কথা শুনে জুই তেলে বেগুনে জ্বলে উঠল। ওকে একদম বোকা বলবি না। এখন থেকে মেহেদি আমার বয়ফ্রেন্ড। আমার ওকে ভীষণ ভালো লাগে, তাই অ্যাকসেপ্ট করে নিয়েছি। হৃদয় চোখ দুটো ছোট ছোট করে বলল, তাই বলে এই বোকা ছেলেটাকে? জুই ধীর দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ, বোকা ছেলেটাকেই। তাছাড়া ও কোন দিক থেকে খারাপ? মেয়েটি শিক্ষিত, দেখতে ভালো, যথেষ্ট লম্বা, গায়ের রং শ্যামকালো। অবশ্য এতে আমার কোনো সমস্যা নেই। আর রইল কথা তোর নজরে ও বোকা, কিন্তু আমি বলবো হোক সে বোকা, এত চালাক ছেলে দিয়ে কি করব? তাকে কি ইন্টারন্যাশনাল বিতর্ক প্রতিযোগিতায় পাঠাবো? তাছাড়া চালাক ছেলেরা প্রেম করে ধোকা দেয়। আমার এমন চকলেট বয় ও প্লে বয় প্রয়োজন নেই। আমার তো এই বোকা ছেলেটাকেই ভালো লাগে। আর সত্যি বলতে ও মোটেও বোকা না, শুধু কথা কম বলে, চুপচাপ থাকে, আর তার এই ভদ্র গুণটাই আমার বিশেষ ভালো লাগে। সিধা মনোযোগ দৃষ্টি দিয়ে জুয়ের সকল কথা শুনল। সে জানে ভালোবাসা কখনো চেহারা বা বাহ্যিক সৌন্দর্য দেখে হয় না। সেটা এমনিতেই হয়ে যায়, কোনো কারণ ছাড়া, কোনো নিয়ম ছাড়া। সে তো জুয়ের মন পরীক্ষা করার জন্য বলেছিল। তাছাড়া নিজেও তো একজনকে ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসে। আজ তা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। গত একদিনে ভালোমতো বুঝেছে আরিয়ান ভাইকে সে কতটা ভালোবাসে। কখন কিভাবে কি হয়ে গেল তা সে নিজেও জানে না। ছোটবেলা থেকে তো আহিয়ান ভাইকে দেখলে প্রচন্ড রাগ হতো। মানুষটা সুযোগ পেলেই থাপ্পড় দিত, ধমক দিত। তখন তো এত অনুভূতি কাজ করতো না তার প্রতি। কিন্তু এইবার দেশে ফেরার পর কিশোরী মনে আহিয়ান ভাইকে নিয়ে অন্যরকম আবেগ কাজ করা শুরু করলো। মানুষটা সামনে আসলেই বক্ষপিঞ্জরের হৃদস্পন্দনটা এলোপাথাড়ি ছুটে। আর কয়েক মুহূর্ত দেখা না হলেই নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়। যেমন আজ সকাল থেকে দম বন্ধকর পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে দ্বিধা। অকপটে ওর ভাবনার মাঝেই জুই বলে উঠল, জানিস বান্ধবী, মেহেদিকে আগে থেকেই আমার ভীষণ ভালো লাগতো। ছেলেটা কখনো কারোর দিকে মাথা তুলে তাকায় না, কিন্তু আজ যখন হঠাৎ পেছন থেকে আমার ডেকে উঠল, ওকে দেখে মুহূর্তে আমার হৃদয় থমকে গিয়েছিল। আমি কখনো ভাবিনি ও আমাকে সরাসরি একটি ফোন নাম্বার দিয়ে বলবে, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনার যদি আমাকে সামান্য একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কল দিয়ে যোগাযোগ করবেন। মেহেদী পুরো কথাটা নিচের দিকে তাকিয়ে বলেছিল। আমি তাকিয়েছিলাম ওর নত মস্তিষ্কের দিকে। যখন ফোন নাম্বারটা হাতে নিলাম, ছেলেটা এক মুহূর্ত দাঁড়ালো না, চুপচাপ ঢুকে গেল দোকানের ভেতরে। মাঝে মাঝে আমার কেন জানি মনে হয় এই ছেলেটার মাঝে আলাদা কিছু আছে, যার কারণে আমার চোখে তাকে সকলের থেকে আলাদা মনে হয়। সীতা জুয়ের হাসি খুশি চেহারার দিকে তাকিয়ে আছে। ওকে দেখে নিজের কষ্টটা কিছুটা কমে এসেছে। তখনই শোনা গেল নিচ থেকে জুয়ের আম্মু জান্নাত ডাকছে। জুই কলেজ থেকে ফিরে এখনো ইউনিফর্মটাও চেঞ্জ করেনি। মূলত সেটাই জান্নাতের ডাকাডাকির কারণ। জুই মায়ের ভয়ে চিরাকে ছাদে রেখে দৌড়ে গেল নিচে। আর সব সময় চঞ্চল মেয়েটা চুপচাপ আকাশের পানে তাকিয়ে দোলনায় বসে রইল। গত 2 দিন হলো হাসতে ইচ্ছে করে না। যদি একবার আহিয়ান ভাইকে দেখতে পেতাম, উত্তপ্ত হৃদয়টা মনে হয় শান্ত হতো। বুকটা ভারী হয়ে আছে কষ্টে। মন বারবার ব্যাকুল হয়ে ছুটে যাচ্ছে খানবাড়িতে। কিন্তু সেখানেও তো আহিয়ান ভাই কথা বলে না। গিয়েই বা কাজ কি?
গতকাল থেকে সে এত পরিমাণ কেঁদেছে, তাই এখন বুক কষ্টে ভারী হয়ে আসলেও চোখে তার বহিঃপ্রকাশ ঘটে না। ফিরহাদ চোখ বন্ধ করে কয়েকবার দীর্ঘ নিঃশ্বাস নিল। সত্যি বলতে এখানে তার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু এত কেঁদে কেটে এসেছে, এখনই কি করে বলবে সে চলে যেতে চায়। তাই নিজের পরিস্থিতি কারো সাথে শেয়ার না করে চুপচাপ আছে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই দেওয়া হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।